সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। জনাব শিপন হালদার, স্বাগতম আপনাকে। ধন্যবাদ। জি, আমরা শিরোনাম পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনা যাচ্ছি। আমরা দেখে নেব দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমার হাতে রয়েছে প্রথমেই প্রথম আলো। তারা আজকে শিরোনাম করেছে, যথেচ্ছ অনিয়মের সুযোগ বন্ধ, তবে সংকট কাটেনি, সরকারের 100 দিন। অভ্যুত্থানের চেতনায় ভিন্ন এক সন্ধ্যা, জেগেছে বাংলাদেশ, প্রথম আলোর 26তম প্রতিষ্ঠাবার্ষিকী। ইত্তেফাক, ঢাকায় বৃদ্ধ চিকিৎসক খুন, কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল কিশোরের। সরকারের অগ্রাধিকার সংস্কার, অর্থনীতি ও আইন শৃঙ্খলায়, দলগুলোর তাগিদ নির্বাচনে, ডক্টর ইউনূস সরকারের 100 দিন। সমকাল, সারছে অর্থনীতির ক্ষত, অস্বস্তি বাজারে, রাজনৈতিক দল সরকারের সম্পর্ক টকঝাল মিষ্টি। দিল্লি নির্ভরতা কমেছে, বেড়েছে ওয়াশিংটনে। 6 কমিশনে বেড়েছে গতি, আসছে নিত্য নতুন প্রস্তাব। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, শিরোনাম করেছে উচ্চ সুদে বিপর্যস্ত ব্যবসা, দুদকের জাল ছিঁড়ে 84 কর্মকর্তার চম্পট। ধারাবাহিক সংলাপে ইসি সংস্কার কমিশন। নির্বাচন ও সংস্কারের চাপ বাড়ছে, মানুষের সমর্থন ও বহির্বিশ্বের সহযোগিতার আশ্বাস। ইতিবাচক রাজনীতির বার্তা বিএনপির, টার্গেট ত্রয়োদশ সংসদ নির্বাচন, শিরোনাম ছিল যুগান্তরের। রয়েছে বণিক বার্তা, তারা শিরোনাম করেছে, পাচারকৃত অর্থ উদ্ধারে তৎপরতা শুরু হলেও সাফল্য অজানা, তিউনিসিয়ার বিপ্লবোত্তর ভুলগুলো এড়াতে পারেনি বাংলাদেশ। দ্য ডেইলি স্টার, $1.1 million লোন লাইকলি বাই ডিসেম্বর। সাইবার গ্যাংস ব্রেকিং ইনটু এনবিআর সার্ভার অ্যাট উইল। এই ছিল আজকের শিরোনাম। আমরা অনেকগুলো শিরোনাম আসলেও একটি শিরোনামকে নিয়ে আপনার সাথে প্রথমে কথা বলতে চাই। আপনি জানেন যে আজকে অন্তর্বর্তী সরকারের 100 দিন। আপনার কাছে আমি জানতে চাই, এই 100 দিনের যে সরকারের মানে সরকার কি করেছে, জনগণ সে প্রত্যাশা প্রাপ্তির সাথে মিল অমিল, আপনার কাছে সরাসরি চলে যেতে চাই। দেখেন, একটা হলো নজিরবিহীন গণ অভ্যুত্থান এবং সেই প্রেক্ষাপটে 15-16 বছরের একটা একদলীয় শাসনের পতন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় এবং একটা 5 থেকে 8 পর্যন্ত এই যে 3 দিন, এই 3 দিন কিন্তু সে একটি অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি বলবো যে ঘোর অমানিসার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছেন এবং দেশকে তিনি একটা সুশৃঙ্খল সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করছেন। এটি আমাদের জন্য একটি বড় ধরনের প্রাপ্তি। কেননা অন্তর্বর্তীকালীন সরকার সেই সময় যদি বাংলাদেশের হাল না ধরতেন, তাহলে বাংলাদেশ আজকে কোথায় গিয়ে দাঁড়াতো সেটা আমরা নিশ্চয়ই কল্পনা করতে পারছি। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার 8 তারিখে শপথ গ্রহণের পর 100 দিন অর্থাৎ 3 মাস গতকালকে পূর্ণ হয়েছে এবং প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব আমরা করব, এটাই স্বাভাবিক, কিন্তু এত সহজ নয়। একটি ভঙ্গুর জাতিকে, একটি ভঙ্গুর রাষ্ট্র কাঠামোকে যে সংস্কারের যে মহৎ উদ্যোগ, যে বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে, সেটি অল্প দিনে অর্থাৎ 100 দিনে পূরণ করা এটি কারো পক্ষে সম্ভব নয়। সুতরাং প্রথম কথাই অন্তর্বর্তী সরকারকে আমাদের যৌক্তিক সময় দিতে হবে এবং এই সংস্কার কাঠামোকে পুরোপুরিভাবে বাস্তবায়নের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সেই উদ্যোগে আমাদের জনসমর্থন দিতে হবে, থাকতে হবে। এবং আপনি দেখবেন যে আইপিজি একটি কথা বলেছে, আপনি যে জনগণের প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যাপারটিতে আলোকপাত করছেন, সেখানে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইপিজি একটি প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে বলেছে যে মানুষের জনগণের আকাশ সমান অর্থাৎ আকাশচুম্বী প্রত্যাশা, সেই প্রত্যাশা বা চাওয়া পূরণে সরকারের যে করণীয়, সেটি সবথেকে বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আশা করছি আমরা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে না, কারণ জনসমর্থন রয়েছে, এটি সবথেকে বড় বিষয়। সুতরাং নির্বাচনের যে দাবি রাজনৈতিক দলগুলো করবেন, তারা রাজপথে থাকবেন, কারণ তারা জনসমর্থন বা জনগণের ভোটে নির্বাচিত একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার চায়। সেই রাজনৈতিক সরকারে আসার আগে যে রাষ্ট্রের কাঠামো, আপনি দেখবেন যে রাজনৈতিকভাবে সংস্কার, অর্থনৈতিকভাবে সংস্কার, আপনি পুলিশ প্রশাসনিকভাবে যে সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, আপনি ব্যাংকিং সেক্টরের সংস্কারের কথা বলছিলেন, আপনি এনবিআর এবং দুদকের সংস্কার, আমরা কিন্তু
অনিয়ম দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই, একটি শান্তি সমৃদ্ধির বাংলাদেশ চাই। এই যে চাওয়া কিন্তু পাওয়ার মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে। সেই ফারাকটা এখানে আপনার কাছে আমার একটু প্রশ্ন আছে। আমরা দেখি যে সাধারণ জনগণ থেকে শুরু করে অনেক অনেক বিজ্ঞ সুশীল সমাজও বলে ফেলে যে প্রাপ্তি অপ্রাপ্তির জায়গায় তারা এখনো খুঁজে পাচ্ছে না কিছু। আসলে আপনি বলছিলেন যে এত অল্প সময়ে সম্ভব না, কিন্তু অনেকেই কেন বলে ফেলে, কেন বলতে চায়, এই জায়গাটা আসলে কি বলবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা যখন কিছু প্রত্যাশা করি সেটার জন্য সময় ক্ষেপণ করতে চাই না। আমরা কখনো কখনো বাস্তবতাকে অনুধাবন করতে চাই না। আমাদের বাস্তবতার নিরিখেই কিন্তু প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব মিলাতে হবে। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ, আমার মনে হয় এই বাস্তববাদী হওয়াটা খুবই জরুরি। কেননা একটা রাষ্ট্রর যে অচলাবস্থা, যে দুরবস্থা, সেইখান থেকে নতুন করে ঘুরে দাঁড়াতে গেলে দেখেন আর্থিক খাতকে কিন্তু সংস্কার করা হচ্ছে এবং একটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আপনি যদি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং পুলিশ প্রশাসন মাঠে নামতে ভয় পাচ্ছিল, সেই জায়গা থেকে তারা কিন্তু রাস্তায় নেমেছে, আইন শৃঙ্খলা রক্ষায় তারা ভূমিকা রাখছে। আপনি যদি বলেন হ্যাঁ ব্যর্থতা, সফলতা এবং ব্যর্থতা এটা কিন্তু থাকবেই, আপনি যদি বিশ্লেষণ করেন কথা হবে, সমালোচনা হবে, আলোচনা হবে এবং এই সরকার সমালোচনাগুলোকে গঠনমূলক সমালোচনা হিসেবে দেখবে এবং তাদের যে ভুল ত্রুটি সেটি তারাও বলছে যে আমাদের ধরিয়ে দিন, আমরা সেইভাবেই সে ভুলগুলোকে নিয়ে আমরা আরও গঠনমূলক কাজ করতে চাই। সেই জায়গা থেকে মানুষের বা আমাদের, আপনার আমার সবারই সমর্থন প্রয়োজন রয়েছে। আপনি দেখবেন যে নিত্য মূল্যের যে ঊর্ধ্বগতি, যে নাভিশ্বাস, এটি কিন্তু বৈশ্বিক মূল্যস্ফীতির একটা ফল এবং সেই জায়গা থেকে আপনাকে নিম্নবিত্ত মধ্যবিত্ত একটি নাভিশ্বাস পরিস্থিতি অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু বাজার ব্যবস্থাপনার এক ধরনের দুর্বলতা রয়েছে। আমরা অনেকেই বলছি যে সরকারের বাজার মনিটরিংয়ের এক ধরনের ব্যর্থতা রয়েছে। আমরা বলছি যে বিকল্প বাজার ব্যবস্থা তৈরির ক্ষেত্রে সরকারের যে উদ্যোগ দরকার ছিল সেটি পর্যাপ্ত নয়। সুতরাং আমরা যদি এক কথায় বলি যে বাজার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বা নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। অনিয়ম বা দুর্নীতি রোধে যে কার্যক্রম সেটি আরও বেগবান করা দরকার এবং রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা, যে জন আকাঙ্ক্ষা, যে যত দ্রুত সম্ভব একটি ইনক্লুসিভ নির্বাচনের আয়োজন করা, সব দলকে নিয়ে সেই জায়গায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ব্যবস্থা করা এবং আপনি দেখবেন যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে আমাদের চাওয়া পাওয়া কিন্তু পরিবর্তন হচ্ছে। সুতরাং আমরা যে উদ্দেশ্যে, অর্থাৎ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট, সেই স্পিরিটের সাথে সাংঘর্ষিক না হয়, সেই জায়গাগুলো থেকে যেন মূল লক্ষ্য থেকে বিচ্যুত না হই। আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রেই কিন্তু বিভ্রান্তি তৈরি হচ্ছে, অনেক ক্ষেত্রে ভুল তথ্য, ডিসইনফরমেশন দেয়া হচ্ছে। জনগণও কি একটু হতাশ কিনা? হতাশ হচ্ছে বা হচ্ছে না, সেটি ক্ষেত্রে আমি দুইটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ, গণমাধ্যমের ভূমিকা রয়েছে, সরকারেরও ভূমিকা রয়েছে গণমাধ্যমকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে। সরকারের পক্ষ থেকেও কিন্তু তাদের কার্যক্রমগুলো নিয়মিতভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। একটি পক্ষ আরেকটি পক্ষকে দমিয়ে রাখতে চাবে, এটি রাজনীতির ধরন, এটিই রাজনীতি। সুতরাং এই রাজনীতির সঙ্গে সচেতন থাকতে হবে। একটি পক্ষ এই সরকারের অগ্রগতি সাফল্যকে ব্যর্থতায় পর্যবেসিত করার অপচেষ্টা চালাবে এবং সরকারকে সেই অপচেষ্টা রুখে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাই আমাদেরও প্রত্যাশা, এটি আমাদের বাস্তবতা। এবং এই অন্তর্বর্তী সরকার যে মূল লক্ষ্যে তারা এখন দেশ পরিচালনা করছে, একটি স্বাধীন সার্বভৌম অক্ষুণ্ণ রেখে জনগণের প্রত্যাশা পূরণে এবং যে সংস্কারের যে মূল মন্ত্র, সেই সংস্কারকে বেগবান করে সফলভাবে একটি নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই এবং একটি নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত সরকারকেও দেখতে চাই, সুন্দর বাংলাদেশ চাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।